আমরা বাস্তব সংখ্যার 4 নাম্বার ক্লাসটা করব। তো আজকে যেহেতু রবিবার, তোমাদের পরবর্তী জেনারেল ম্যাথ ক্লাস হচ্ছে মেবি বৃহস্পতিবার। সো এখান দিয়ে একটা গ্যাপ আছে, যেহেতু ভাইয়া চেষ্টা করব হচ্ছে আজকে তোমাদের হচ্ছে বাস্তব সংখ্যা অধ্যায়টা শেষ করে দিতে, যার কারণে তোমাদের একটু এইচডব্লিউ গুলা বেশি হবে। সো যেহেতু মাঝখানে একটু গ্যাপ আছে, ওই কারণে ভাইয়া তোমাদের হচ্ছে একটু বেশি পরিমাণে আজকে পড়াচ্ছি। তো আসো আমরা প্রথমে হচ্ছে তোমরা তোমাদের খাতায় এই জিনিসটা লিখে নাও। ভাইয়া এখানে যা লিখছি, অর্থাৎ এই যে এই সাইডটা লেখো। তো আসো আমরা এই জিনিসটা এবার একটু বুঝাই দিই। তো তোমরা আগে লিখে নাও এটা। তো দেখো, আমরা দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ মানে কি, যে আমরা যে ভগ্নাংশগুলোতে কি থাকবে, দশমিক আকারে থাকে। তো এই দশমিক ভগ্নাংশকে আমরা হচ্ছে 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, একটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ, আর আরেকটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। এখন তুমি এখানে নাম থেকে বুঝতে পারতেছো, সসীম এই কথার মানে হচ্ছে যে মনে করো আমরা একটা দশমিক ভগ্নাংশ নিলাম 2.346, একটা নিলাম মনে করো হচ্ছে 2.101 ডট ডট ডট, আর আরেকটা নিলাম মনে করো হচ্ছে 21 ডট ডট। এই তিনটা এক্সাম্পল দিয়ে ভাই একসাথে তোমাদেরকে সংখ্যাগুলো বুঝাই দিচ্ছি। তাহলে প্রথমে খেয়াল করো, এই যে এখানে যে সংখ্যাটা লিখছি ভাইয়া, তুমি একটু খেয়াল করো তো, এখানে দশমিকের পরে মাত্র 3টা অঙ্ক আছে, তাই না? দশমিকের পর আমাদের কয়টা অঙ্ক আছে? 3টা অঙ্ক আছে। তার মানে তোমার অঙ্ক সংখ্যা নির্দিষ্ট দশমিকের পর, তাহলে আমরা তাকে বলি হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। তাহলে এটা হচ্ছে আমাদের সসীম। আচ্ছা, এরপরে খেয়াল করো লাস্টেরটা দিকে আসি। যদি আমরা দেখো তো, এইখানে দশমিকের পরে যে নাম্বারগুলো আছে এগুলো হচ্ছে 14421 ডট ডট ডট, অর্থাৎ এলোমেলো কিছু নাম্বার আছে এবং ডট ডট দেওয়া। এই কথার মানে তোমার এখানে আরো অগণিত সংখ্যক কি আছে, নাম্বার আছে। তার মানে দশমিকের পরে যদি নির্দিষ্ট সংখ্যক অঙ্ক না থাকে, তাহলে তাকে আমরা বলি হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। তাহলে দশমিকের পরে যদি নির্দিষ্ট সংখ্যক অঙ্ক না থাকে, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। এখন এই অসীম দশমিকের ভগ্নাংশের এই আরেকটা রূপ হচ্ছে এটা। খেয়াল করো তো, এই দুটা ম্যাথের মধ্যে পার্থক্য কি। এইখানে দেখো যে নাম্বারগুলো আসছে, এগুলা এলোমেলো ভাবে আসছে, তাই না? অর্থাৎ একবার 41421 এলোমেলো নাম্বার। কিন্তু এইখানে নাম্বারগুলা খেয়াল করো তো, দশমিকের পর 101 অর্থাৎ এই নাম্বারটার পুনরাবৃত্তি ঘটতেছে, তাই না? খেয়াল করো শব্দটা পুনরাবৃত্তি, অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যক অঙ্ক বারবার যদি রিপিট করে, তাহলে ওই টাইপের দশমিক গুলাকে বলে হচ্ছে আমরা আবৃত দশমিক ভগ্নাংশ। তো এই আবৃত দশমিক ভগ্নাংশটাকে আমরা কিভাবে লিখি, যে সংখ্যাটা রিপিট করবে। খেয়াল করো এখানে কত রিপিট করতেছে, দেখো তো 101, এই সংখ্যাটা কি করতেছে, তোমার বারবার রিপিট করতেছে। তাহলে এটাকে আমরা লিখি হচ্ছে 2.101। খেয়াল করতো, যে সংখ্যাটা বারবার রিপিট করতেছে ওই সংখ্যাটার শুরুতে এবং শেষে এভাবে হচ্ছে আমরা দুইটা ফোঁটা দিয়ে দিই। এই দুইটা ফোঁটাকে আমরা বলি হচ্ছে পৌনঃপুনিক। কি বলি আমরা? পৌনঃপুনিক। অর্থাৎ এই টাইপের যে দশমিক গুলো, এদেরকে আমরা বলি হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে এখানে দেখো ভাইয়া যেমন রাখছি খালি, তাহলে তুমি এখানে লেখো হচ্ছে ভাইয়া এখানে আরেকটা দিচ্ছি, মনে করো 1.636363 ডট ডট ডট। তুমি খেয়াল করো তো, এখানে 3টা উদাহরণ লিখবা এই যেমনের জায়গায়, তাহলে তোমরা বুঝবে ভাইয়া 3 রকমের দিচ্ছি। তাহলে এখানে তুমি একটু খেয়াল করো তো, আমাদের 6363, দেখো যে 636363 এই সংখ্যাটা বারবার রিপিট করতেছে। তাহলে তুমি এটা সমান সমান লিখতে পারবা যে 1 পয়েন্ট, যে সংখ্যাটা রিপিট করবে তার উপর হচ্ছে পৌনঃপুনিক। দেখো আমাদের 6 আর 3 এই দুইটা সংখ্যা বারবার রিপিট করতেছে, তাহলে হচ্ছে 6 এবং 3 এর উপর হচ্ছে আমরা হচ্ছে পৌনঃপুনিকটা দিয়ে দিলাম। এখন এইখান থেকে আরেকটা एग्जांपल লেখা হচ্ছে এটা। দেখো আমাদের 101 এই সংখ্যাটা বারবার রিপিট করতেছে। এখন তুমি বলতে পারো যে ভাই আমরা যতগুলা রিপিট করে ততগুলার উপরে কেন দিই নাই। খেয়াল করো, আমরা একের উপর দিছি এবং শেষে দিছি। তো এটা মনে রাখবা যে সংখ্যাটা যদি রিপিটেড সংখ্যাটা যদি অনেক বড় হয়, তাহলে আমরা শুরুতে এবং শেষে একটা পৌনঃপুনিক চিহ্ন দিলে হয়। যেমন এখানে দেখো 3টা সংখ্যা বারবার রিপিট করতেছে, তাহলে আমরা শুরুতে একটা দিছি, শেষে একটা দিছি। এরপর আসো মনে করো, তাহলে এই एग्जांपलটাও এখানে লিখে রাখো 100 যে এটা, আর আরেকটা লিখলাম মনে করো 1.33333 ডট ডট ডট। খেয়াল করো তো, এখানে 3 সংখ্যাটা বারবার রিপিট করতেছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 1.3 পৌনঃপুনিক। তো খেয়াল করো, আমরা এই জিনিসটা একটু লিখে নাও তোমরা খাতায়। এখন আসো আমরা উদাহরণ 3, তোমাদের যে ম্যাথটা আছে আমরা উদাহরণ 3 এ যদি আসি,
দেখো আমাদের উদাহরণ 3-এ কি বলা হচ্ছে, তোমাকে বলা হচ্ছে যে এতকে দশমিকে প্রকাশ করো। অর্থাৎ তুমি খেয়াল করো, তোমাকে একটা ভগ্নাংশ দিয়ে দিছে 3/11 95/37, এটাকে তোমাকে দশমিকে প্রকাশ করতে বলছে। তো আসো আমরা দশমিকে প্রকাশ যদি করি, যে উদাহরণ 3 আমাদেরকে দেওয়া আছে হচ্ছে 3/11, তাহলে এটাকে আমরা দশমিকে প্রকাশ করব। তো এই ম্যাথগুলো তোমার হচ্ছে এমসিকিউতে সাধারণত আসে, আমাদের রিটেনে এত আসে না। এমসিকিউতে আসলে তুমি জাস্ট ক্যালকুলেটরে 3/11 ভাগ করলে সরাসরি রেজাল্ট পেয়ে যাবা। যদি কখনো রিটেনে আসে, তার জন্য ভাইয়া করাচ্ছি যে তুমি এটা কি করতে পারবা, ক্যালকুলেটরে করে দিতে পারবা এমসিকিউতে আসলে। আর রিটেনের জন্য আমরা কিভাবে করব খেয়াল করো, যে এখানে অর্থাৎ ছোটবেলায় আমরা যে ভাগগুলা করছি ওই রকম করে ভাগ করতে হবে। দেখো তো এখানে তোমার 3/11, এই কথার মানে কি, তুমি 3-কে 11 দ্বারা ভাগ করবা। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে 3, আর এখানে ভাগ লিখলাম হচ্ছে 11, অর্থাৎ আমরা 3-কে 11 দ্বারা ভাগ করব। এখন তুমি খেয়াল করো তো, আমরা 3-কে কি 11 দ্বারা ভাগ করা যায় কিনা? 3 11-র মধ্যে যায় না। তাহলে আমরা যদি না যায়, আমরা কি করি, এখানে একটা দশমিক দিই, দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিয়ে আসি। তাহলে এটা কত হলো বলো তো, 30। এখন তুমি খেয়াল করো তো 11 30-এর মধ্যে যায় কিনা? যায় 2 বার। কারণ কি, 11 দুগুণে 22, 3 বার দিলে 3 11 33, বেশি হয়ে যায়। তাহলে 11 30-এর মধ্যে কয়বার যায়? 2 বার যায়। তাহলে আমরা এখানে দিলাম 2। তাহলে তুমি যদি এবার 2 বার দাও তাহলে আসবে কত, 22। তাহলে এখান থেকে বিয়োগ করো, বিয়োগ করলে আসবে হচ্ছে তোমার 8। তাহলে এখন খেয়াল করো তো 11 8-এর মধ্যে যায় কিনা? 11 8-এর মধ্যে যায় না। তাহলে যেহেতু দশমিক দেওয়া আছে, তুমি এখানে আরো একটা শূন্য নিয়ে আসতে পারো। তাহলে এখন খেয়াল করো তো এটা কত হলো, 80। তাহলে 11 80-এর মধ্যে যায় কিনা? তুমি খেয়াল করো তো 7 11 কত, 77, 8 11 88, তাহলে বেশি হয়ে যায়। তাহলে কতবার যাবে? 7 বার। তাহলে আমরা এখানে 7 দিলাম। তাহলে 7 11 হচ্ছে 77। তাহলে তুমি আবার এখানে বিয়োগ করো, দেখো বিয়োগ করলে আমাদের আসবে হচ্ছে 3। তাহলে 11 3-এর মধ্যে যায় না, যেহেতু দশমিক দেওয়া আছে, চাইলে তুমি আরো একটা শূন্য এখানে নিয়ে আসতে পারো। তাহলে আমরা আরেকটা শূন্য এখানে নিয়ে আসলাম। তাহলে এটা কত হলো, 30। 30-এর মধ্যে 11 আবার যায় কয়বার? 2 বার। তাহলে আমরা 2 বার যদি যাও, তাহলে হচ্ছে এখানে আসবে হচ্ছে 22। তাহলে এইখানে বিয়োগ করলে তোমার এখনো আসবে হচ্ছে 8। তাহলে ঠিক আবার যায় না, তাহলে দশমিকের জন্য আবার একটা শূন্য আসলো। তাহলে আবার 7 দ্বারা দিলে হচ্ছে আমাদের 77। তাহলে বিয়োগ করলে আসবে হচ্ছে 3। আবার দশমিকের জন্য একটা শূন্য আনলাম। তাহলে এটা আবার 30-এর মধ্যে আবার 2 বার যাবে। তাহলে 2 বার গেলে হবে হচ্ছে কত, 22। তাহলে বিয়োগ করলে এখানে কত থাকে, 8। তাহলে তুমি খেয়াল করো তো জিনিসটা বারবার রিপিট চলতেছে। তো ভাইয়া লাস্ট বার দেখাই, এখানে শূন্য আনলাম আবার 80। তাহলে আবার এখানে 7 দিলে হবে হচ্ছে 7 11 77। এখানে যদি তুমি বিয়োগ করো আবার আসবে হচ্ছে 3। অর্থাৎ তুমি দেখো তো এই জিনিসটা বারবার যেহেতু রিপিট করতেছে একই জিনিস, তুমি খেয়াল করো এই অঙ্কটা কিন্তু অসীম পর্যন্ত চলতেই থাকবে এরকম, তাই না? তাহলে আমরা এখানে দিয়ে দিলাম ডট ডট ডট, অর্থাৎ এটা এভাবে চলতেই থাকবে। তাহলে এখন আসো আমরা এখানে রেজাল্টটা কিভাবে লিখবো। তাহলে সুতরাং 3/11 সমান সমান, দেখো 0.27, তাহলে আমরা এটাকে লিখলাম 0.27। দেখো 27 27 27 27 27 ডট 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 সমান সমান। দেখো তো আমরা একটু আগে শিখছি যে কোন সংখ্যা যদি রিপিট করে, তুমি দেখো তো এখানে আমাদের 27 27 27 এই সংখ্যাটা কি করতেছে বলতো, বারবার রিপিট করতেছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি কত বলতো, 0.27 তার পৌনঃপুনিক। তাহলে খেয়াল করো আমাদের এই অঙ্কগুলা সহজ। তো একই নিয়মে তোমরা উদাহরণ 3-এর তোমার হচ্ছে 95/37 যে ম্যাথটা আছে এটা করবা, এবং একই সাথে তোমরা তোমাদের অনুশীলনীর 12 এই ম্যাথগুলো এসডব্লিউ করবা। এগুলা সব একই নিয়মের, এই ম্যাথগুলা তোমরা এসডব্লিউ করবা। এখন যে ভাই ক্যালকুলেটরে তো আমরা যখন ভাগ দিব তোমার পৌনঃপুনিক আসবে না, তো ভাই দেখাই দিই তোমরা ক্যালকুলেটরে এটা কিভাবে বুঝবা যে পৌনঃপুনিক। তো এগুলা যদি এমসিকিউ তে আছে, দেখো 3/11, তোমরা যাদের এই ক্যালকুলেটর আছে যাদের ওই ক্যালকুলেটর আছে সেম একই নিয়ম। 3 ভাগ যদি 11 করো, তোমার ক্যালকুলেটরে যে ভ্যালুটা আসে, ভাই এটা একটু লিখতেছি এখানে, দেখো 0.272727272। বলো তো ক্যালকুলেটর স্ক্রিন যেহেতু ছোট, স্ক্রিনে এতটুকু ভ্যালুই দেখাচ্ছে। এই কথা থেকে তোমাকে বুঝতে হবে যে ফুল স্ক্রিন যেহেতু মান দেখাচ্ছে, এই কথা যদি কখনো যদি ফুল স্ক্রিন মান দেখায়, এই কথার মানে বুঝবা যে এখানে আরো অগণিত মান আছে। তাহলে এখানে আরো অগণিত মান আছে। তাহলে তুমি খেয়াল করো তো 27 27 27 27 এটা বারবার রিপিট করতেছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 0.27 তার পৌনঃপুনিক। অর্থাৎ ক্যালকুলেটর দিয়েও তুমি এই ম্যাথগুলো করতে পারবা।
তো দেখো পরে এখানে একটা এক্সাম্পল, এটা তোমাদের বইয়ে নাই ভাইয়া, এটা তোমাদের জন্য এমনিই দিছি। যে আমরা একটু আগে কি করলাম, যে ভগ্নাংশকে দশমিকে প্রকাশ দেখলাম। এখন মনে করো আমাদের একটা দশমিক সংখ্যা দেওয়া আছে, এটাকে আমরা কিভাবে ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তাহলে এটা কোনো নাম্বার নাই, এমনি ভাইয়া বানায় দিছি। তাহলে হচ্ছে 0.75, এটাকে হচ্ছে আমরা ভগ্নাংশে প্রকাশ করব। তো এটার জন্য খেয়াল রাখবা যে আমরা ভগ্নাংশে প্রকাশের জন্য তোমার নিচে এই দশমিকের জন্য একটা 1 লিখবা। খেয়াল করো, দশমিকের জন্য আমরা কি লিখবো, একটা 1 লিখবো, এবং দশমিকের পরে যতগুলা সংখ্যা থাকবে এখানে ততগুলা শূন্য লিখবা। তাহলে কত হলো দেখো তো, আমাদের দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, 2টা। তাহলে 2টার জন্য আমরা 2টা শূন্য লিখলাম। আর উপরে দশমিক বাদ দিয়ে যে সংখ্যাটা হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে তোমার 75/100, অর্থাৎ 0.75 কে যদি আমরা দশমিক থেকে ভগ্নাংশে প্রকাশ করি তাহলে হচ্ছে কত হবে, 75/100। ঠিক একই ভাবে যদি আমরা আরেকটা ম্যাথ দেখো, মনে করো তোমার ভাই এমনি আরেকটা দিলাম যে 3.25 কে ভগ্নাংশে প্রকাশ করো, ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে তুমি খেয়াল করো আমাদের 3 পয়েন্ট সলিউশন যদি যাই আমরা, দেখো 3.25 সমান সমান, বলতো নিয়মটা কি ছিল, দশমিকের জন্য নিচে একটা 1 লিখবো। দরকার হলে তোমরা যারা বুঝতে সমস্যা হবে লিখে রাখতে পারো যে দশমিকের জন্য নিচে একটা 1 লিখবো, দশমিকের পরে যতগুলা শূন্য সংখ্যা থাকবে 1-এর পরে ততগুলা শূন্য লিখবো। দেখো তো দশমিকের পরে আমাদের কয়টা সংখ্যা আছে, 2টা, তাহলে এখানে 1-এর পরে শূন্য আসবে 2টা। আর দশমিক ব্যতীত সংখ্যাটা তাহলে উপর হয়ে যাবে, অর্থাৎ এইটাকে যদি আমরা ভগ্নাংশে লিখি এটা হচ্ছে 325/100। তো খেয়াল করো আমাদের পরের যে টপিকটা আছে, আমরা উদাহরণ 3-এ দেখলাম যে তোমার একটা ভগ্নাংশ দেওয়া থাকে, ওইটাকে তুমি হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করছো। তা আমাদের এখন যে ম্যাথগুলো আমরা করব, আমাদের হচ্ছে এখন তোমাকে আবৃত দশমিক দেওয়া থাকবে, তুমি এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবা। এখন এই ম্যাথটার শুরুতে তুমি খেয়াল করো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো, কারণ এইখান থেকে আমাদের বোর্ডে যে ভাইয়া বলছি এই অধ্যায় থেকে সাধারণত সিকিউ কম আসে, এমসিকিউ বেশি আসে। এমসিকিউতে 2 টাইপের ম্যাথ সবচেয়ে বেশি আসছে। তোমরা ভাই এর আগের দিন করাইছিলাম যে মূলদ এবং অমূলদ বাছাই, আর আরেকটা এমসিকিউ হচ্ছে এই এমসিকিউটা সবচেয়ে বেশি বার আসছে মূলদ অমূলদের পরে, যা আবৃত থেকে তুমি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। এখন খেয়াল করো এখানে ভাই রেড পেন দিয়ে একটা জিনিস লিখছি, সাধারণ ভগ্নাংশকে আমরা প্রায় সময়ে তোমার হচ্ছে সামান্য ভগ্নাংশ বলা হয়। সো এটা রেড পেন দিয়ে লিখে রাখো, তাহলে হচ্ছে তোমার মনে থাকবে যে সাধারণ ভগ্নাংশ আর সামান্য ভগ্নাংশ একই কথা। তো এটা নিয়মটা কি, নিয়মটা তোমরা এই নিয়মটা একটু খাতায় রাখো, ভাইয়া বুঝাই দিচ্ছি, তারপরে লিখে এটাকে তোমরা বক্স করে রাখো। অর্থাৎ এই নিয়মটা জানা থাকলে হচ্ছে আমরা এই অঙ্কগুলা করতে পারবো, এবং এখান থেকে বোর্ডে প্রচুর পরিমাণ এমসিকিউ আসছে এবং সহজ অঙ্কগুলা। তো আসলে আমরা যদি নিয়মটা একটা ম্যাথ দিয়ে করি, করতে করতে আমরা বুঝি। উদাহরণ 4, এই 4-এর তোমার হচ্ছে লাস্টের যে ম্যাথটা আছে, আমরা এই ম্যাথটা দিয়ে তুমি অঙ্কটা শুরু করি আমরা। তাহলে হচ্ছে উদাহরণ 4 আমাদের তোমাকে দেওয়া আছে কত, দেখো 42.34, তারপরে হচ্ছে কত 7 পৌনপণিক 8 পৌনপণিক। এখন এই ম্যাথটা করার শুরুতে আমরা থেকে এখানে 2টা জিনিস চিনতে হবে, একটা হচ্ছে আবৃত অংশ আর অনাবৃত অংশ। এতটুকু বলতে আমরা কি বুঝি, তাই ভাইয়া একটু পরে এটা বুঝাই দিচ্ছি। তাহলে আবৃত অংশ বলতে বোঝাবে পৌনপণিকটা যতটুকু অংশের উপর আছে টোটালটাকে আমরা বলি হচ্ছে আবৃত অংশ। তাহলে প্রথম ম্যাথ যেহেতু, এটাকে একটু এভাবে করে তোমরা চিহ্নিত করে রাখো, তাহলে পরবর্তীতে বুঝবা এটা হচ্ছে আমাদের আবৃত অংশ, এটা হচ্ছে আবৃত অংশ। তোমরা নোট খাতায় এগুলো অবশ্যই লাল কলম দিয়ে লিখে রাখবা। আর এই অংশটাকে, অর্থাৎ খেয়াল করো তো দশমিকের পরে এই অংশটার মধ্যে দেখো কোনো পৌনপণিক নাই, তাহলে দশমিকের পরে যতটুকু অংশের মধ্যে পৌনপণিক থাকবে না ততটুকুকে আমরা বলি হচ্ছে অনাবৃত অংশ। তাহলে এটা হচ্ছে আমাদের অনাবৃত অংশ, অনাবৃত অংশ। তাহলে আসো এবার আমরা আবৃত অংশ এবং অনাবৃত অংশ চিনলাম। যে আবৃত অংশ মানে কি, যতটুকু অংশের উপর পৌনপণিকটা থাকে ওইটাকে আমরা আবৃত, আর দশমিকের পরে যতটুকুর মধ্যে থাকে না তাকে আমরা অনাবৃত বলি। এখন আসো আমরা এটাকে আমরা সাধারণ ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে খেয়াল করো যে এখন 42.347 পৌনপণিক
8 পৌনঃপুনিক সমান সমান বলতো সাধারণ ভগ্নাংশ মানে তার দুইটা পার্ট থাকবে লব এবং হর। তাহলে ভাইয়া এখানে দাগটা দিলাম। এখন আসলে আমরা এটা বুঝি সাথে সাথে এটা লিখি। দেখো নিয়মটা কি, দশমিক ও পৌনঃপুনিক ব্যতীত প্রাপ্ত পূর্ণ সংখ্যা। খেয়াল করো, দশমিক এবং পৌনঃপুনিক ব্যতীত প্রাপ্ত পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের এই যে সংখ্যাটা আছে খেয়াল করো কত আছে, 42.347 পৌনঃপুনিক 8 পৌনঃপুনিক। তোমাকে কি বলা হচ্ছে, দশমিক ও পৌনঃপুনিক ব্যতীত। তাহলে যেটা ব্যতীত আমরা মুছে দিলাম, দেখো দশমিক ব্যতীত বলছে, দশমিকটা মুছে দিলাম, পৌনঃপুনিক ব্যতীত পৌনঃপুনিক মুছে দিলাম। দেখো তো এখানে তুমি একটা পূর্ণ সংখ্যা পেয়ে গেছো। তাহলে এই সংখ্যাটা, তাহলে এখানে এই সংখ্যাটা লেখো কত, 42, তারপর হচ্ছে 3478, তারপরে দেখো সূত্রের একটা মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস। এরপরে কি বলছে, আবৃত অংশ। তাহলে ভাইয়া এটাকে আরেকবার লিখে রাখি, তারপরে তাহলে সেকেন্ডটা বুঝতে সুবিধা হবে। দেখো কি বলছে, আবৃত অংশ ও দশমিক ব্যতীত। তাহলে আবৃত অংশ ও দশমিক ব্যতীত। তাহলে তুমি খেয়াল করো তো আমাদের আবৃত অংশ কতটুকু, এতটুকু বলি আমরা আবৃত অংশ। তোমাকে বলা হচ্ছে আবৃত অংশ ও দশমিক ব্যতীত। তাহলে যেটা ব্যতীত ভাই মুছে দিলাম, তাহলে আবৃত অংশ ব্যতীত, দশমিক ব্যতীত, তাহলে দশমিককেও মুছে দিলাম। দেখো বলা হচ্ছে প্রাপ্ত পূর্ণ সংখ্যা। তাহলে প্রাপ্ত পূর্ণ সংখ্যা কত, 4234। তাহলে প্রাপ্ত পূর্ণ সংখ্যা হচ্ছে 4234। আচ্ছা, এরপরে অঙ্কটা ভাই আরেকবার লিখি, তাহলে হচ্ছে 7 পৌনঃপুনিক 8 পৌনঃপুনিক। তাহলে আমরা উপরের টার্মটা বুঝলাম। এরপরে ডিভাইডেড বাই কি হবে, আবৃত অঙ্কে যতগুলো, খেয়াল করো আবৃত অংশে অঙ্ক যতগুলো থাকবে ততগুলো নয়। তাহলে আমরা ফার্স্টে এই লাইনটা আসো যে আবৃত অঙ্ক যতগুলো থাকবে ততগুলো নয়। খেয়াল করো তো আমাদের আবৃত অঙ্ক কয়টা আছে, এই যে এখানে ভাই লিখে রাখছে আবৃত অঙ্ক কয়টা, একটা দুইটা। তাহলে যতগুলা থাকবে ততগুলা নয়। তাহলে আমাদের নয় কয়টা হবে বলো তো, দুইটা হবে। কারণ কি আবৃত অঙ্ক কয়টা, দুইটা। তাহলে এখানে নয় হবে দুইটা। আচ্ছা, এরপরে এবং যতগুলো অনাবৃত অঙ্ক থাকবে, অনাবৃত অঙ্ক কয়টা আছে বলতো ভাইয়া, দুইটা। 9 এর পর ততগুলো শূন্য হবে। তাহলে 9 এর পর কয়টা শূন্য হবে বলতো, দুইটা শূন্য হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশের প্রকাশ। এখন বাকি কাজটা হচ্ছে তোমাকে ক্যালকুলেটর করতে হবে। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি, দেখো আমাদের কি আসে এখানে। তাহলে সমান সমান নিচে আসে হচ্ছে 9900। এখন এখানে খেয়াল করো 423478 মাইনাস 4234। তাহলে এটাকে বিয়োগ করলে আসে হচ্ছে তোমার 419244। এখন তুমি ক্যালকুলেটরে এটাকে যদি ভাগ করো, এটা ভাগ কত 9900, তাহলে হচ্ছে 9900। এইটাকে ভাগ করলে তোমরা একটু খেয়াল করো আমাদের এখানে যে মানটা আসছে, তোমরা ক্যালকুলেটরে একটু দেখো আমাদের মানটা বোঝা যাচ্ছে কিনা একটু দেখো, যে আমাদের 42.347 এরকম দশমিক আকারে সামথিং আসছে। কিন্তু আমরা চাচ্ছি এটাকে কি আকারে প্রকাশ করতে বলতো, ভগ্নাংশ আকারে। সো এই ম্যাথগুলার রেজাল্ট যদি তুমি দশমিকে লেখো তাহলে কিন্তু অ্যান্সার হবে না। যাদের সাদা ক্যালকুলেটরটা আছে তারা হচ্ছে এটাকে এটা দ্বারা ভাগ করলে সরাসরি তোমার কিন্তু ভগ্নাংশ আকারে চলে আসবে। যদি না আসে, তোমাদের সাদা ক্যালকুলেটর যাদের এখানে HD একটা বাটন আছে, ওইটা চাপ দিলে মানটা চলে আসবে। আর যাদের এই ক্যালকুলেটরটা আছে তোমরা খেয়াল করো এখানে, এই যে দেখো প্রথম বাটনটা হচ্ছে তোমার শীট, পরেরটা হচ্ছে ক্যালক। এই যে তার নিচের যে বাটনটা, এটাকে যদি চাপ দাও তুমি খেয়াল করো আমাদের এখানে আসে হচ্ছে 42। দেখো 42 দিয়ে একটা চিহ্ন আছে। তারপর হচ্ছে ভাইয়া ক্যালকুলেটর যেটা দেখাচ্ছে হয়তো বা দেখা যাচ্ছে না, বা এখানে লিখতেছি, খেয়াল করো আমাদের এইরকম আসে যে 42, তারপরে এরকম একটা চিহ্ন, তারপর হচ্ছে 287 এরকম একটা চিহ্ন, তারপর হচ্ছে 825। অর্থাৎ যাদের সাদা ক্যালকুলেটরটা আছে তারা দশমিক মানটাকে জাস্ট এখানে HD দিলেই চলে আসবে। কিন্তু যাদের কালো ক্যালকুলেটর তারা এখান থেকে উপর থেকে 3 নম্বরে একটা বাটন আছে দেখবা, এই বাটনটা চাপ দিলে ক্যালকুলেটরে এইরকম একটা মান শো করবে। এখন এইটা মানে কি, এইটা মানে হচ্ছে 42 সমস্ত 287 ভাগ তোমার 825। তাহলে ভাইয়া এটাকে লিখতেছি, অর্থাৎ প্রথম যে পার্টটা সেটা বোঝা হচ্ছে সমস্ত। তাহলে 42 সমস্ত, পরেরটা যাবে হচ্ছে তোমার লবে, তাহলে কত আসবে 287, আর লাস্টেরটা যাবে হরে, তাহলে 825। অর্থাৎ আমরা যদি ক্যালকুলেটরে হেল্প নিয়ে ভাঙাই তাহলে আমাদের এই রেজাল্টটা আসবে। এখন খেয়াল করো অঙ্কগুলা তোমার MCQ তে খুব বেশি পরিমাণে আসে। এখন তুমি দেখো তো এখানে কি কাজটা হয়েছে, আমরা যদি একটু খেয়াল করো, বলো তো এই সংখ্যাটা দেখো হুবহু চলে আসছে দশমিক এবং পৌনঃপুনিক ছাড়া। এরপরে এতটুকু অংশ আসছে, আর এই দুইটার জন্য দুইটা 9 আসছে, আর এই দুইটার জন্য দুইটা শূন্য আসছে।
তো আসো আমরা এখান থেকে আরো একটা ম্যাথ করি আমরা বোঝার জন্য। দেখো উদাহরণ 4 এর 2 নাম্বার যে ম্যাথটা আছে আমাদের, দেখো উদাহরণ 4 এর 2 নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে আমাদের 0.2 পৌনপণিক 4 পৌনপণিক। তা আমরা আগের ম্যাথটার মতো এখানে আবৃত অংশটাকে যদি দেখায় দিই, দেখো এখানে আবৃত অংশ হচ্ছে এতটুকু, আমাদের আবৃত অংশ। আর খেয়াল করো তো এখানে অনাবৃত অংশ আছে কিনা, এখানে অনাবৃত অংশ নাই। তো আগের মতো ভাই তোমাদের বোঝার জন্য এখানে সংখ্যাটা লিখে নিলাম, তাহলে হচ্ছে 0.2 পৌনপণিক 4 পৌনপণিক। তাহলে এটাকে আমরা এখন ভাঙাবো, তাহলে হচ্ছে 0.2 পৌনপণিক 4 পৌনপণিক সমান সমান, খেয়াল করো তো আমাদের প্রথমে কি হয়, প্রথম হচ্ছে দশমিক ও পৌনপণিক বাদ দিয়ে প্রাপ্ত পূর্ণ সংখ্যা। তাহলে আমরা দশমিকটাকে বাদ দিয়ে দিলাম, পৌনপণিকটাকে বাদ দিয়ে দিলাম। বলতো এখানে প্রাপ্ত পূর্ণ সংখ্যা কত বলতো? 24। কারণ কি শূন্য শুরুতে থাকলে এর কোনো ভ্যালু নাই, তাহলে প্রাপ্ত পূর্ণ সংখ্যা হচ্ছে 24 মাইনাস, তারপর আমরা আসো মাইনাস দেওয়ার পরে কি হবে, মাইনাস আবৃত অংশ ও দশমিক ব্যতীত প্রাপ্ত পূর্ণ সংখ্যা। খেয়াল করতে আবৃত অংশ কতটুকু, এতটুকু। তাহলে আবৃত অংশটাকেও ভাইয়া বাদ দিলাম, দশমিকটাকেও বাদ দিলাম। বলতে এখানে কোনো পূর্ণ সংখ্যা থাকে কিনা, নাই। সো যেহেতু নাই, এখানে কত লিখবো আমরা? 0 ডিভাইডেড বাই আবৃত অঙ্ক যতগুলো থাকবে। দেখো তো আমাদের আবৃত অঙ্ক কয়টা আছে? 2টা। তাহলে এখানে হবে হচ্ছে 9 আর হচ্ছে অনাবৃত অঙ্ক, বলতো অনাবৃত অঙ্ক আছে কিনা এখানে, আমাদের এখানে অনাবৃত অঙ্ক নাই। সো আমাদের এখানে আর কোনো শূন্য আসবে না। তাহলে এটা হচ্ছে কত? 24 ডিভাইডেড বাই হচ্ছে 99। তো তোমরা আবার ক্যালকুলেটরে হেল্প নাও। আমরা যদি 24 ভাগ হচ্ছে 99, এটাকে ভাগ করলে তোমার আসে হচ্ছে 8 ডিভাইডেড বাই হচ্ছে 33। ভাই একটু রেজাল্টটা দেখে নি তোমাদের বইয়ের। হ্যাঁ ঠিক আছে, 8 ডিভাইডেড বাই হচ্ছে 33। তাহলে এটাকে ভাঙালে আসে 8 ডিভাইডেড বাই 33। তো আমরা এখানে লাস্ট যে ম্যাথটা আছে 0.3, আমরা এখান থেকে একটা এই ম্যাথটা দেখি। দেখো আমরা 0.3 পৌনপণিক। তাহলে আমরা এখানে আবৃত অংশটাকে চিহ্নিত করি। পরীক্ষা এটা না করলেও হবে, তোমাদের বোঝার জন্য ভাই লিখতেছি। এখানে আবৃত অংশ হচ্ছে এটা। তাহলে তুমি খেয়াল করো তো আমরা এখানে আবৃত অংশ, তাহলে এটাকে যদি ভাঙাও যে 0.3 পৌনপণিক সমান সমান আবৃত অংশ এবং দশমিক বাদ দাও, তাহলে এখানে কত থাকবে? দেখো 0.3 পৌনপণিক, তাহলে দশমিক আর পৌনপণিক বাদ দিলে এখানে থাকে কত? 3। তারপর হচ্ছে মাইনাস আমাদের পরেরটা কি ছিল, যে আবৃত অংশ দশমিক ব্যতীত। তাহলে আবৃত অংশ বাদ দিলাম, দশমিকও বাদ দিলাম, তাহলে পূর্ণ সংখ্যা কত থাকে? 0। তাহলে 0 ডিভাইডেড বাই আবৃত অঙ্ক যতগুলো। খেয়াল করো তো আমাদের আবৃত অঙ্ক কয়টা আছে এখানে? একটা। আর অনাবৃত অঙ্ক আছে কত? নাই। তাহলে আমাদের আর কিছুই আসবে না। তাহলে হচ্ছে 3 ডিভাইডেড বাই 9, কাটাকাটি করলে আসবে হচ্ছে 1/3। তো এখান থেকে ভাইয়া তোমাদেরকে দেখো আমরা 2টা তোমার হচ্ছে আবৃত আছে, যদি আমাদের 3টা থাকতো তাহলে কিভাবে করবা? এই ম্যাথগুলা তোমাদের একই নিয়মের অঙ্ক হচ্ছে তোমাদের উদাহরণ 5, উদাহরণ 6, উদাহরণ 7, অনুশীলনী 13, অর্থাৎ এইগুলা তোমরা SW করবা। উদাহরণ 5, তারপর হচ্ছে 6, 7 আর হচ্ছে অনুশীলনীর 13, এই ম্যাথগুলো SW করবা। করার আগে ভাইয়া তোমাদেরকে আরেকটা ম্যাথ একটু দেখায় দিই, তোমরা খেয়াল করো। দেখো এগুলো SW করবা। মনে করো আমাদেরকে এরকম একটা সংখ্যা দেওয়া আছে 2.23101 তার পৌনপণিক। যে এইটাকে মনে করো তোমাকে হচ্ছে আবৃত দশমিকে থেকে সাধারণ ভগ্নাংশে নিয়ে যেতে বললো। তাহলে আসো আমরা এখানেও যদি আবৃত অংশ আর অনাবৃত অংশ দেখায় দাও। আবৃত অংশ কতটুকু? এই টোটালটা হচ্ছে আমাদের আবৃত অংশ, আর এতটুকু হচ্ছে আমাদের 2, 3, এতটুকু হচ্ছে অনাবৃত অংশ। সো ভাই দেখায় দিছি, আর বাকিটা তোমরা সূত্রতে বসাবা, বসাইলে তোমরা হচ্ছে পারবা এই ম্যাথটাও। তো দেখো আমরা যে টপিকটা পড়াইছি তোমাদেরকে, যে আবৃত হতে তোমার হচ্ছে সাধারণ বা সামান্য ভগ্নাংশে রূপান্তর করো। এখান থেকে আমাদের বোর্ডে অনেকগুলো MCQ আসছে, তার মধ্যে ভাই হচ্ছে এখানে 8টা MCQ বাছাই করে নিছি। তোমরা এই 8টা সুন্দর করে তোমাদের খাতায় লিখবা, এবং প্রত্যেকটা খেয়াল করো ভাই, একটা বুঝাই দিব এখানে। তুমি ধরো এটা লিখবা, লেখার পরে এটার নিচে হচ্ছে সমাধান লিখে সলভ করবা, করার পরে তারপরে 2 নাম্বারটা লিখবা, তারপর 2 নাম্বারের অপশনগুলো লিখে তার নিচে সলভ করবা। আর এইগুলার অ্যান্সারগুলো ভাইয়া তোমাদের সুবিধার জন্য নিচে দিয়ে দিছে, অর্থাৎ তোমরা আগে এগুলা সলভ করবা, করার পরে অ্যান্সারগুলোর সাথে মিলায় নিবা। দেখো আমরা পরে হচ্ছে তোমরা তোমাদের খাতায় এই জিনিসটা একটু লিখে নাও, উপরেরটা না, এই জিনিসটা যে আবৃত দশমিক ভগ্নাংশ এখান থেকে এই পর্যন্ত। দেখো ভাই যেমন লিখে একটু ফাঁকা রাখছে, এটা একটু ফাঁকা রাখো।
তোমাকে বলা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি। একটাকে আমরা বলে হচ্ছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ, আর আরেকটাকে বলে হচ্ছে অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। তো এই জিনিসটাও ভাইয়া দুইটা উদাহরণ দিয়ে আমরা বুঝাই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। মনে করো ভাইয়া দুইটা অঙ্ক নিলাম, একটা হচ্ছে 2.2433 পৌনপণিক, আর আরেকটা হচ্ছে 14 মনে করো হচ্ছে 3214 পৌনপণিক। আর আরেকটা एग्जांपल নিলাম, মনে করো হচ্ছে 7.24 বা আমরা এখানে 2010101 পৌনপণিক এভাবে মনে করে নিলাম। এখন এই যে তিনটা অঙ্ক নিলাম, এই তিনটা অঙ্কের দিকে তুমি একটু খেয়াল করো তো। প্রথমে এই দুইটার দিকে একটু খেয়াল করো যে আমার এইটার দশমিকের পরে আবৃত অঙ্ক কয়টা আছে বলো তো? দুইটা। এটারও দশমিকের পরে খেয়াল করা আবৃত অঙ্ক আছে কয়টা? দুইটা। এটার দশমিকের পরে অনাবৃত অঙ্ক আছে দুইটা। এটারও দশমিকের পরে অনাবৃত অঙ্ক আছে কয়টা বলো তো? দুইটা। তাহলে যদি এরকম হয় যে তোমার আবৃত অঙ্ক এবং অনাবৃত অঙ্কের সংখ্যা যদি সমান হয়, তাহলে দুই বা ততোধিক সংখ্যাকে আমরা পরস্পর সদৃশ, অর্থাৎ তারা দেখতে একই রূপ, আমরা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ বলি। এবার আসো আমরা এটাতে পরেরটাই খেয়াল করো তো। এখানে আবৃত অঙ্ক কয়টা আছে বলতো? তিনটা। কিন্তু অনাবৃত অঙ্ক আছে কয়টা বলতো? চারটা। বলতো এটার সাথে এটা মিলে কিনা? না। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কি অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে এটা একেবারে সহজ যে আমাদের দশমিকের পরে বা তুমি নরমালি যে আমাদের আবৃত অঙ্কের সংখ্যা এবং অনাবৃত অঙ্কের সংখ্যা যদি দুইটার মধ্যে সমান হয় তাহলে হচ্ছে সদৃশ, আর সমান না হলে তাকে আমরা বলবো হচ্ছে অসদৃশ। তাহলে তোমরা এখানে যেমনের সাথে এই দুইটা অঙ্ক লিখে রাখো যে এরা হচ্ছে পরস্পর সদৃশ, আর অসদৃশের সাথে এইটার সাথে আরেকটা ভাইয়া দিয়ে দিই, এই দুইটা লিখে রাখো অসদৃশের एग्जांपले। মনে করো 2.4133 পৌনপণিক, এই দুইটা হচ্ছে অসদৃশের উদাহরণে লেখো, আর এই দুইটা হচ্ছে সদৃশের एग्जांपले লেখো। তাহলে আমরা সদৃশ এবং অসদৃশ বুঝলাম। তাহলে এখন আসো আমরা যে আমাদের সদৃশ থেকে অসদৃশ থেকে আমাদের সদৃশে রূপান্তর করা, এই জিনিস নিয়ে আমাদের কিছু ম্যাথ আছে। আসো আমরা এই জিনিসটা দেখি। তো আমরা খেয়াল করো ভাইয়া এখানে দুটো স্টেপ লিখে রাখছি, অর্থাৎ এই নিয়মটা তোমরা এখন খাতায় লিখে নাও। আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করে হচ্ছে আমরা অসদৃশ তোমার যে আবৃত দশমিক ভগ্নাংশ থাকবে তাকে হচ্ছে আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করব। তো তোমরা ফার্স্টে নিয়মটা লিখে নাও, আর ভাইয়া হচ্ছে এই ম্যাথগুলা দিয়ে তারপর হচ্ছে এই নিয়মগুলা অ্যাপ্লাই করে সলভ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে নিয়মটা। তো আসো আমরা ফার্স্টে হচ্ছে দেখো ভাইয়া এখানে যদি একটু মুছে দিয়ে এগুলা মুছে দিলাম। তো তুমি খেয়াল করো আমাদের এখানে যে তিনটা ম্যাথ অঙ্ক দেওয়া আছে, তো আমরা উদাহরণ 8 এখন এটা সলভ করব। উদাহরণ 8 এটা যদি আমরা একটু সলভ করি, তুমি খেয়াল করো আমাদেরকে এখানে তিনটা ম্যাথ দেওয়া আছে। একটা হচ্ছে 5.6 পৌনপণিক, 7.345 পৌনপণিক, আর হচ্ছে এবং আরেকটা হচ্ছে 10.7842 পৌনপণিক। তো এই তিনটা ম্যাথের দিকে যদি তুমি একটু খেয়াল করো, বলো তো এরা সদৃশ নাকি অসদৃশ? আমরা দেখে বুঝতেছি এরা অসদৃশ, কারণ কি এখানে আবৃত অঙ্ক একটা, এখানে আবৃত দুইটা, এখানে আবার আবৃত তিনটা, তারপরে এখানে দেখো অনাবৃত দুইটা, এখানে অনাবৃত একটা, এখানে অনাবৃত নাই, সো এরা হচ্ছে অসদৃশ। এখন তোমাকে হচ্ছে এদেরকে সদৃশে রূপান্তর করতে হবে। তো স্টেপ 1 এ আমরা আসো। স্টেপ 1 এ কি বলছে? দশমিকের পর সর্বোচ্চ যতগুলো অনাবৃত অঙ্ক থাকবে, তাহলে তোমাকে এখন খুঁজে নিতে হবে এখানে অনাবৃত অঙ্ক কয়টা আছে বলো তো। এখানে অনাবৃত অঙ্ক কয়টা? শূন্যটা, কোনো অনাবৃত অঙ্ক নাই। এখানে কয়টা? একটা। এখানে কয়টা বলো তো? দুইটা। তাহলে আমরা এই জিনিসটা লেখো, এত এবং এত সংখ্যাগুলোতে অনাবৃত অঙ্ক যথাক্রমে 0, 1 ও 2টি। খেয়াল করো আমরা যে আমাদের অনাবৃত অঙ্ক যথাক্রমে 0, 1 ও 2টি। এখন খেয়াল করো আমরা তাহলে আবৃত অঙ্ক কয়টা আছে ওইটা একটু বের করি। তো এখন খেয়াল করো আমরা এবার হচ্ছে আবৃতটা যদি লিখি যে আবার
তোমার সংখ্যাগুলোতে বা তোমরা খেয়াল করে এখানে ভাই আরেকটু সাজিয়ে দিই, দেখো আমরা কয়টা সংখ্যা পেলাম, 0 1 এবং 2টি। তাহলে আমরা আসি স্টেপ 1 এর সর্বোচ্চ যতগুলো অনাবৃত অঙ্ক থাকবে বলো তো আমাদের সর্বোচ্চ অনাবৃত অঙ্ক কয়টা আছে, দেখো তো 2টি। এরপরে তুমি কি বলছো খেয়াল করো, সদিশ রূপান্তরে দশমিকের পর ততগুলো অনাবৃত অঙ্ক থাকবে। তাহলে আমরা এখানে লেখো যে অতএব সদৃশ দশমিকে সর্বোচ্চ অনাবৃত অঙ্ক থাকবে 2টি। অনাবৃত অঙ্ক থাকবে 2টি। এবার আসো আমরা স্টেপ 1টা আমরা শেষ করলাম, আমরা আস্তে আস্তে যাই, তাহলে স্টেপ 2টা বুঝবা। এরপর বলা হচ্ছে আবৃত অঙ্কগুলো লসাগু নির্ণয় করতে হবে। এবার আসো আমরা আবৃত অঙ্ক কয়টা আছে খেয়াল করো তো। এখানে আবৃত অঙ্ক একটা, এটাতে 2টা, আর এটাতে কয়টা 3টা। তাহলে আমরা এখানে লিখি যে আবার সংখ্যাগুলোতে আবৃত অঙ্ক যথাক্রমে 1, তারপরে এখানে কয়টা আছে দেখো আবৃত 2টা, 2 ও 3টি, এবং 1 2 3 এর লসাগু বলতো 1 2 3 এটা লসাগু কত হবে 6, তাহলে হচ্ছে 6। আচ্ছা, তাহলে আমরা লসাগু নির্ণয় করতে হবে। আমরা লসাগুটা নির্ণয় করলাম 6। সদিশ রূপান্তরে লসাগুর সমান সংখ্যক আবৃত অঙ্ক থাকবে। তাহলে আমরা এখানে লেখো যে অর্থাৎ সদৃশ দশমিকে 6টি আবৃত অঙ্ক থাকবে। তাহলে আমরা এই লেখাটা লিখলাম। এবার আসো আমরা রূপান্তরটা এবার যদি যাই, এই 2টা স্টেপ আমরা এখানে লিখলাম। তাহলে এগুলো এবার আসো আমরা যদি লিখি, তাহলে এখন আসো আমরা প্রথমে এই জিনিসটাকে আমাদের যে এখন 5.6 পৌনঃপুনিক, দেখো আমরা বলতো 5.6 পৌনঃপুনিক এই কথার মানে কি 5 এর 0.6 6টা কি অগণিত বার আছে। তাহলে আমরা 6টাকে লিখো, 6টাকে আমরা লিখলাম হচ্ছে 6 6 1 2 3 4 5 6 7 8 9, তুমি ইচ্ছা মতো লেখো, ডট 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 আমরা দিয়ে দিলাম। এরপরে আসো আমরা এবার এইটাতে আসি, আমরা হচ্ছে আবার বা এবং তোমার কত আছে দেখো 7 পয়েন্ট, তোমার কত আছে দেখো আমাদের 3 4 5, তাহলে হচ্ছে 3 4 5 পৌনঃপুনিক। বলতে এই কথার মানে কি তোমার 4 5 4 5 4 5 এটা কি করতেছে বলতো বারবার রিপিট করতেছে। তাহলে আমরা এটাকে বারবার লিখবো এখন 7 পয়েন্ট, তোমার হচ্ছে এখানে একটু গ্যাপ রাখো সমান সমান দিয়ে, তাহলে আমাদের সুবিধা হবে। এবং আরেকটা কত 7.345 পৌনঃপুনিক, তাহলে এটাকে ভাঙাও, আমাদের 7.3 আমরা লিখলাম, আমাদের 4 5 এর উপর পৌনঃপুনিক আছে, এই কথার মানে কি 4 5টা বারবার রিপিট করতেছে। তাহলে আমরা 4 5 কয়েকবার লিখে ফেলো, 4 5 4 5 4 5 4 5 ডট ডট ডট, এটা তোমার ইচ্ছা যে ভাই কয়বার লিখবো লিখাও। এরপর আসো আমাদের লাস্ট একটা, তাহলে এখানেও আমরা একটু খালি রাখলাম। এবং লাস্ট একটা দেখো কত আছে 10.7842 তোমার দেওয়া আছে 4 এবং 3 এর উপর পৌনঃপুনিক, এই কথার মানে কি 4 2 3 এটা বারবার রিপিট করবে। তাহলে খেয়াল করো আমরা হচ্ছে 10.7842 423 423 ডট 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 দিয়ে দিলাম। এবার আসো আমরা এদেরকে সদৃশ বানাই কিভাবে, খেয়াল করে এই যে তুমি এখানে লিখে রাখছো সবকিছু, খেয়াল করো তো। আমরা এই যে এই লাইনটাতে দেখো অতএব সদৃশ দশমিকে সর্বোচ্চ অনাবৃত অঙ্ক থাকবে 2টি, তুমি নিজেই বলে দিছো। খেয়াল করো যে আমাদের সদৃশ দশমিকে সর্বোচ্চ অনাবৃত অঙ্ক থাকবে কয়টা 2টা, তাহলে আমাদের সর্বোচ্চ অনাবৃত অঙ্ক থাকবে 2টা। তাহলে খেয়াল করো আমাদের, সরি ভাই এখানে একটা 5 লিখি না, এখানে 5 পয়েন্ট হবে।
তাহলে হচ্ছে 5 পয়েন্ট অনাবৃত অঙ্ক থাকবে কয়টা বলো তো? দুইটা। তাহলে এখানে ভাইয়া দেখো এই দুইটা অঙ্ককে লিখলাম, তাহলে 6 6, বাকিটা কি হবে আমরা একটু পরে লিখতেছি। তাহলে এইখানেও দশমিকের পরে অনাবৃত অঙ্ক থাকবে দুইটা, তাহলে আসবে হচ্ছে 3 4। এখানেও দশমিকের পর অনাবৃত অঙ্ক হবে দুইটা, তাহলে হচ্ছে আমাদের 10.78। এরপর আসো আমরা পরেরটাতে। এই যে এই লাইনটাতে দেখো, অর্থাৎ সদৃশ দশমিকে 6টি আবৃত অঙ্ক থাকবে। খেয়াল করো, সদৃশ দশমিকে 6টি আবৃত অঙ্ক থাকবে। তাহলে এখান থেকে তুমি এরপরে দুইটা তো লিখলা অনাবৃত, এরপরে গুণে 6টা গুণো। তাহলে হচ্ছে খেয়াল করো 1 2 3 4 5 6। তাহলে এই কথার মানে হচ্ছে তোমার এইখানে একটা আমরা পৌনঃপুনিক দিলাম 1 2 3 4 5 6, এখানে একটা পৌনঃপুনিক দিলাম। এবার আসো এখান থেকে 6টা অঙ্ক তুমি গুণে নাও। তাহলে দুইটা তো আবৃত, আমরা আগে অনাবৃত আগেই লিখলাম। এবার 6টা গুণে নাও, তাহলে 1 2 3, তারপর হচ্ছে খেয়াল করো আমরা 1 2 3 4 5 6, তাহলে হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে এখানে একটা পৌনঃপুনিক, আমাদের 6টা আবৃত অঙ্ক থাকবে, আমরা লিখছি একটু আগে। তাহলে দেখো 1 2 3 4 5 6। এবার আসো লাস্টেরটাতে, এখানেও 6টা তুমি গুণে নাও। তাহলে হচ্ছে 3টা 3টা 6টা, তাহলে হচ্ছে 4 2 3 4 2 3, এখানে একটা পৌনঃপুনিক, এখানে একটা পৌনঃপুনিক। অর্থাৎ এই প্রসেসটা হচ্ছে আমরা অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তরের নিয়ম। এখন তুমি খেয়াল করো তো সদৃশ হয়েছে কিনা। দেখো তো এখানে আবৃত অঙ্ক কয়টা আছে? 6টা। এখানেও তোমার আবৃত অঙ্ক আছে হচ্ছে 6টা, এখানেও আবৃত অঙ্ক আছে কয়টা? 6টা। এরপরে অনাবৃত অঙ্ক দেখো, এখানেও অনাবৃত অঙ্ক আছে 2টা, এখানেও অনাবৃত অঙ্ক 2টা, এখানেও অনাবৃত অঙ্ক 2টা। তাহলে দেখো আমাদের যেহেতু অনাবৃত অঙ্ক এবং আবৃত অঙ্ক আমাদের সমান হচ্ছে, তো আমরা বলতে পারি এরা হচ্ছে পরস্পর কি হচ্ছে? সদৃশ হয়েছে। তো এইখান থেকে তোমাদের এই নিয়মের অঙ্ক হচ্ছে অনুশীলনী 14। এই ম্যাথটা তোমরা হচ্ছে SW করবা। তো খেয়াল করো আমরা এখন যে টপিকটা বাকি আছে আমাদের আর হচ্ছে এখানে দুইটা টপিক বাকি আছে। একটা হচ্ছে আবৃত দশমিকের যোগ, আর আরেকটা হচ্ছে যোগ আর বিয়োগ, আর আরেকটা হচ্ছে আবৃত দশমিকের গুণ আর ভাগ। তো তুমি যোগ পারলে তুমি বিয়োগও পারবা, সেম একই প্রসেস। তুমি গুণ পারলে ভাগও পারবা, ঠিক একই প্রসেসে। তো আসো আমরা এখানের জন্য তোমরা ফার্স্টে এই নিয়মটা একটু লিখে নাও যে আবৃত দশমিক ভগ্নাংশের যোগ ও বিয়োগ। তো স্টেপগুলো আগে লিখে নাও, তারপর হচ্ছে ভাইয়া উদাহরণ 11টা আগের মতো আমরা অঙ্কটা করানোর সাথে সাথে এই স্টেপগুলো বুঝাই দিব। তো আসো আমরা ফার্স্টে তোমার হচ্ছে উদাহরণ যে 11 আছে, আমরা एग्जांपल 11 যদি এখান থেকে শুরু করি। উদাহরণ 11, খেয়াল করো তো আমাদের উদাহরণ 11তে তোমাকে 3টা আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে বা 3টা দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। তো ভাই এখানে লিখতেছি একটু। একটা হচ্ছে 8.9478 পৌনঃপুনিক, আর একটা হচ্ছে 2.346, এটা নরমাল সংখ্যা, আর একটা হচ্ছে 4.7 পৌনঃপুনিক 1 পৌনঃপুনিক। তো তোমাকে এই 3টা সংখ্যাকে যোগ করতে বলা হচ্ছে। তো তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, এখানে যে 3টা সংখ্যা আছে এরা সদৃশ কিনা। না, দেখো এরা কিন্তু সদৃশ না। তাহলে তুমি খেয়াল করো তো আমাদের স্টেপ 1 কি বলা হচ্ছে? যোগ বা বিয়োগ করার জন্য প্রথমে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। খেয়াল করো, প্রথমে আমাদেরকে কি করতে হবে? সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। অর্থাৎ এদেরকে একই রকম বানায় নিতে হবে তোমাকে। যদি তুমি একই রকম না বানায় নিতে পারো তাহলে কিন্তু যোগ বিয়োগ করা যাবে না। সো দেখো, একটু আগে আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর শিখছি। অর্থাৎ তুমি যদি ওইটা না পারো, আমাদের যোগ বিয়োগ এই অঙ্কগুলো আমরা পারবো না। সো আসো আমরা প্রথমে কি করব? আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করব। তো এইখানে তুমি খেয়াল করো তো আমরা একটু আগে নিয়মটা শিখছি। বলো তো এখানে অনাবৃত অঙ্ক কয়টা আছে? খেয়াল করো, আমরা যদি এখানে লেখো যে তোমার 8.94 পৌনঃপুনিক 7 8 পৌনঃপুনিক, 2.346 এবং আরেকটা হচ্ছে 4.7 পৌনঃপুনিক 1 পৌনঃপুনিক। অর্থাৎ আমাদের একটু আগে যে ম্যাথটা করেছি এখন ওইটা আরেকবার করতে হবে। তো এখানে বলো তো আমাদের প্রথম হচ্ছে আবৃত অঙ্ক কয়টা আছে? বলতে এখানে অনাবৃত অঙ্ক, এখানে অনাবৃত অঙ্ক কয়টা? একটা। এখানে অনাবৃত অঙ্ক কয়টা? তুমি একটু খেয়াল করো তো, এখানে অনাবৃত অঙ্ক হচ্ছে আমাদের 3টা, আর এখানে অনাবৃত অঙ্ক কয়টা আছে? নাই। তাহলে খেয়াল করো তো আমাদের যে সংখ্যাগুলোতে অনাবৃত অঙ্ক যথাক্রমে
খেয়াল করো তো আমাদের প্রথমটায় অনাবৃত অঙ্ক কয়টা আছে দেখো, শুধু 9 একটা, তাহলে হচ্ছে 1। তারপরে এখানে দেখো তো অনাবৃত কত, এখানে সবগুলাই অনাবৃত, তাহলে হচ্ছে 3 ও 0টি, তাহলে 3 ও 0টি। তাহলে তুমি খেয়াল করো তো আমাদের এখানে অনাবৃত অঙ্ক আছে কয়টা, সর্বোচ্চ কয়টা আছে, 3টা। তাহলে বলো তো সদৃশে আমরা যদি রূপান্তরিত করি তাহলে তোমার ওইখানে দশমিকের পর সর্বোচ্চ কয়টা অনাবৃত থাকবে, আমরা একটু আগে রুলসটা দেখছি, সর্বোচ্চ 3টা অনাবৃত থাকবে। তাহলে হচ্ছে অর্থাৎ সদৃশ দশমিকের পর বা সদৃশ দশমিকে অনাবৃত অঙ্ক থাকবে, অনাবৃত অঙ্ক থাকবে 3টি। বলতো কেন 3টা থাকবে, আমরা রুলসটা একটু আগে দেখছিলাম যে সর্বোচ্চ যতগুলো অনাবৃত থাকে তোমার দশমিকে রূপান্তর করলেও ঠিক ততগুলাই অনাবৃত থাকবে, সর্বোচ্চ সংখ্যক। তাহলে আমাদের এখানে দেখো সর্বোচ্চ অনাবৃত কয়টা, 3টা। তাহলে তুমি রূপান্তর করলেও সর্বোচ্চ অনাবৃত থাকতে হবে কয়টা। আমরা এবার তাহলে অনাবৃত অঙ্ক কয়টা আছে আমরা যদি দেখো, খেয়াল করো তো আমাদের এখানে অনাবৃত কয়টা আছে, আবৃত কয়টা, 3টা। এখানে আবৃত নাই, আর এখানে আবৃত কয়টা, 2টা। তাহলে খেয়াল করো যে আবার অঙ্কগুলোতে বা সংখ্যাগুলোতে আবৃত অঙ্ক যথাক্রমে, খেয়াল করো তো আমাদের এখানে আবৃত কয়টা আছে দেখো, 3টি, 3, এখানে কত নাই, তাহলে হচ্ছে 0, আর এখানে কয়টা আছে খেয়াল করো আমাদের 2টি ও 2টি। এখন খেয়াল করো তো আমাদের তাহলে আমরা আবৃত অঙ্ক কয়টা বললাম, 3, 0, 2। এখন তোমাকে লসাগু করতে হবে, আমরা এর আগের অঙ্কটাতে দেখাইছি যে এদের লসাগু করতে হয়। এখন লসাগু কার করব, 3, 0, 2 এর কিনা না, আমরা লসাগু করব যতগুলা আবৃত অঙ্ক আছে তাদের লসাগু করব। তাহলে আবৃত অঙ্ক কয়টা আছে বলো তো, 3টা। আবৃত অঙ্ক কয়টা আছে, 2টা। অর্থাৎ 3 আর 2 এর লসাগু করব। শূন্য বলতে কি বুঝি আমরা, এখানে তো অঙ্ক নাই, সো এটা খেয়াল রাখবা যে আমরা লসাগু করব কাদের, যে কয়টা আবৃত অঙ্ক আছে। তাহলে এখানে 3টা, এখানে 2টা, তাহলে 3 আর 2 এর লসাগু কত, 6। তাহলে এবং এদের লসাগু সমান সমান হচ্ছে 3 গুণ 2 সমান সমান হচ্ছে 6। তাহলে খেয়াল করো তো লসাগু 6। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে তুমি যদি সদৃশে রূপান্তর করো তাহলে ওই সদৃশে আবৃত অংশে কয়টা অঙ্ক থাকবে, 6টি অংশ। তাহলে অর্থাৎ সদৃশ রূপান্তরে আবৃত অংশে 6টি অঙ্ক থাকবে। সো এটা ভাইয়া বলতেছি খেয়াল রাখবা, নাহলে পরীক্ষায় যদি ভুল করো তাহলে কিন্তু 3, 0, 2 এগুলাকে লসাগু করলে 0 লিখে দিতে পারো। সো এটা মাথায় রাখবা, আমরা লসাগু কার করব, যে কয়টা আবৃত অঙ্ক থাকবে তাদের লসাগু করব। আর আবৃত অঙ্ক থাকবে কয়টা, 6টা। তাহলে আসো এবার আমরা রূপান্তর করি। তো রূপান্তরে যাওয়ার আগে তুমি একটু স্টেপ 2টা একটু খেয়াল করো। বলতে স্টেপ 2তে আমরা কি বলছি, যে সাধারণ নিয়মে যোগ বিয়োগ হবে, অর্থাৎ আমরা নরমাল যোগ বিয়োগ এতদিন যেভাবে জানি ওইভাবে রূপান্তর যোগ বিয়োগ করলেই হবে। সো ভাই এটা একটু মুছে দিচ্ছি। তো আসো আমরা প্রথমে প্রথম সংখ্যাটাকে আমরা যদি রূপান্তর করি, যে আমাদের এখন 8.9478 পৌনঃপুনিক সমান সমান, আমরা দেখো রূপান্তরটা আবার আরেকবার দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে। 8.9, তুমি খেয়াল করো তো 478 এই সংখ্যাটার উপর পৌনঃপুনিক আছে, এই কথাটার মানে কি, এই সংখ্যাটা বারবার রিপিট করবে। তাহলে খেয়াল করো আমাদের 478, তাহলে ভাইয়া আরেকবার লিখলাম 478, আরো একবার লিখলাম 478 ডট ডট ডট। কারণ কি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে থাকবে 3টা, এখানে হচ্ছে 6টা, টোটাল তোমার দশমিকের পরে মোট 9টা অঙ্ক থাকবে। তো তুমি 9টা বা 10টা লিখলেই হবে, ওই কারণে ভাইয়া লিখলাম কয়েকটা, এটা ইচ্ছা। আর তুমি বুঝেও যাবে এখান থেকে কয়টা লিখতে হবে, তুমি এখান থেকে বুঝবা। অনাবৃত থাকবে কয়টা, 3টা, আবৃত থাকবে 6টা, তাহলে 6 3 কত, 9, অর্থাৎ দশমিকের পর 9টা অঙ্ক থাকবে। এবার আসো আমরা তাহলে এইটাকে আমরা ফাঁকা রাখলাম। তারপর হচ্ছে আবার এখন খেয়াল করতে, এই যে সংখ্যাটা সেকেন্ড যে সংখ্যাটা আছে এটা কত আছে, 2 তোমার হচ্ছে
তাহলে সমান সমান, খেয়াল করো এটাকে আমরা কিভাবে লিখি, 2.346। এখন খেয়াল করো তো আমরা 0.1 আর 0.10 বলতে এই দুইটার মিনিং কি সেম? কিভাবে খেয়াল করো, আমরা যদি এটাকে দেখো, একটু আগে ভাইয়া এগুলাকে ভাঙানো শিখাইছি, তাহলে দশমিকের জন্য ভাইয়া এখানে 1 দিলাম, দশমিকের পরে যতগুলো অঙ্ক তার জন্য আমরা ততগুলো শূন্য দিলাম, তাহলে হচ্ছে কত হবে, একটা অঙ্ক একটা শূন্য, আর উপরে হচ্ছে 1 হলো। তাহলে এটাকেও যদি রূপান্তর করো, তাহলে দশমিকের জন্য এখানে একটা 1, দশমিকের পর দুইটা অঙ্ক, তাহলে দুইটা শূন্য, তাহলে উপরে থাকে কত, 10। তুমি এখানে 0 0 কাটো, দেখো 1/10। অর্থাৎ খেয়াল করো তো, আমরা 0.1 আর দশমিকের পরে তুমি যদি আরো একটা শূন্য দাও, এতে তোমার মানের কোনো পরিবর্তন হয় না। এবং তুমি যদি এটাও দেখো 0.100, এটাকেও রূপান্তর করো, খেয়াল করো তো, দশমিকের জন্য আমরা 1 দিলাম, আর দুইটা শূন্যর জন্য তাহলে এখানে দুইটা শূন্য দিলাম, তোমার হচ্ছে সরি দশমিকের পর কয়টা অঙ্ক আছে আমাদের, খেয়াল করো 1 2 3, তাহলে 3টা শূন্য হবে, আর উপরে হবে তোমার 100। তাহলে এখনো তুমি কাটাকাটি করো, দেখো তোমার ঠিক 1/10ই থাকে। অর্থাৎ আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম যে দশমিকের পরে তুমি যতগুলো ইচ্ছা শূন্য তুমি ব্যবহার করতে পারো, এতে তোমার ম্যাথের কোনো মানের পরিবর্তন হবে না। তাহলে এটাতে আমরা শূন্য দিলাম, তাহলে 1 2 3 4 5 6 7 8, আমরা 8টা শূন্য দিয়ে দিলাম মনে করো। তাহলে আমরা এরপরে আসো, এবার পরেরটাতে আসো, অর্থাৎ আমাদের সাধারণ যেগুলা থাকবে ওইগুলার পরে তুমি শূন্য অ্যাড করে দিবা। এরপরে আসো লাস্টের যেটা আছে, তাহলে আমরা এটাকে রাখলাম। আবার তোমার হচ্ছে 4.71 পৌনপণিক, তাহলে খেয়াল করো 7 আর 1 এর উপর আছে, তাহলে তুমি কি করতে পারো, 7 আর 1 কে বারবার লিখতে পারো। তাহলে আমরা লিখলাম হচ্ছে 4.71 2 4 6 8 ডট ডট ডট, অর্থাৎ আমরা এবার লিখলাম। তাহলে এবার আসো আমরা এগুলাকে সদৃশ বানাই। তো তোমার খেয়াল করো তো, আমাদের অনাবৃত অঙ্ক কয়টা থাকবে, 3টা। তাহলে দশমিকের পরে 3টা অঙ্ক নিয়ে নাও, এই প্রথম 3টা হবে অনাবৃত, প্রথম 3টা হবে অনাবৃত, এখানেও তাহলে প্রথম 3টা হবে অনাবৃত। তাহলে আমরা লেখো, তাহলে আমাদের অনাবৃত কত হয়, খেয়াল করো 8.94, তারপর হচ্ছে 7 8, এটা হচ্ছে আমাদের সরি 7, এতটুকু হচ্ছে আমাদের অনাবৃত। আর এটা তো লেখো অনাবৃতটা 2.346, এটা হচ্ছে অনাবৃত। আর এখানে হচ্ছে 4.717, এটা হচ্ছে তোমার অনাবৃত। এরপরে খেয়াল করো আবৃত অঙ্ক কয়টা থাকবে, 6টা। তাহলে এরপরে তুমি 6টা অঙ্ক গনে গনে নাও, 1 2 3 4 5 6। তাহলে তুমি খেয়াল করো, আমরা যদি এখানে লিখি তাহলে আসবে হচ্ছে 8 4 7 8 4 7 পৌনপণিক। তাহলে আবৃত 6টা হয়ে গেল। আর এখানে তাহলে তোমার যেহেতু সব শূন্য, তুমি 6টা শূন্য নিয়ে নাও, 1 2 3 4 5 6, তাহলে আমরা 6টা শূন্য নিয়ে নিলাম। এরপরে এখানেও তুমি 6টা গুণে নাও, তাহলে হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে খেয়াল করো, আমরা এখানে 6টা বসায় দাও, তাহলে 1 7 1 7 1 7, তাহলে এটার উপর একটা পৌনপণিক, এটার উপর একটা পৌনপণিক। তাহলে খেয়াল করো, আমরা সদৃশ রূপান্তরটা তাহলে সেম একইভাবে আরেকবার দেখানো হলো তোমাদের। তো আমরা আসো এবার যদি এদেরকে যোগ করি, তাহলে দেখো আমরা যোগটা কি করব, যোগটা সাধারণ নিয়মে। তো যোগটা কিভাবে করব ভাই, একটু লিখি, এখানে লিখি, খেয়াল করো। তাহলে আমরা এই সংখ্যাটা লেখো, আমাদের সংখ্যাটা আছে কত ভাই, এখানে লিখলাম যে এখন যোগ যদি করো, খেয়াল করো 8.947, তারপর হচ্ছে 8 পৌনপণিক 4 7 8 4 7 পৌনপণিক। তারপরে সংখ্যাটা কত আছে খেয়াল করো, তারপরটা হচ্ছে 2 পয়েন্ট, সংখ্যাগুলো সমান সমান নিচে লিখবা, 3 4 6, তারপর হচ্ছে 0 পৌনপণিক 0 0 0 0 0 পৌনপণিক। এরপর লাস্টেরটা খেয়াল করো, আমাদের আছে কত 4 পয়েন্ট তোমার 7 1 7, তাহলে 7 1 7, তারপর হচ্ছে 171 পৌনপণিক 171, তারপর হচ্ছে 717 717, তার পৌনপণিক। তাহলে আমরা এখন এই 3টা সংখ্যাকে যোগ করব। তাহলে হচ্ছে আমরা এখানে যোগ করি। তাহলে তুমি খেয়াল করো, আর বিয়োগের ক্ষেত্রে এখানে লিখবা বিয়োগ করি। এখানে এক্সট্রা একটা কাজ করতে হবে, খেয়াল করো তো, আমাদের এখানে তুমি পৌনপণিক দিয়ে দিছো, কিন্তু সংখ্যাগুলো কি আরো আছে না? খেয়াল করো তো, আমাদের তুমি
দেখো তো আমাদের এখানে জাস্ট এক্সট্রা আরো দুইটা সংখ্যা লিখবে এভাবে একটা দাগ দিয়ে, এভাবে একটা দাগ দিয়ে আরো দুইটা সংখ্যা লিখবা। কত লিখবা খেয়াল করো তো, এখানে তুমি একটু সিকোয়েন্সটা খেয়াল করো, 8 4 7 8 4 7, তাহলে বলো তো পরের দুইটা সংখ্যা কত হবে, 8 আর 4, তাহলে এখানে আরো দুইটা সংখ্যা লিখবা 8 4। এখানে যেহেতু সবগুলা শূন্য তাহলে এটা হবে 0 0। এবার এখানে খেয়াল করো 1 7 1 7 1 7, তাহলে বলতো পরের দুইটা সংখ্যা কত হবে 1 7, তাহলে এখানে হচ্ছে 1 7। এখন এই দুইটা লেখার উদ্দেশ্য কি বলতো, এখানে অগণিত সংখ্যক অঙ্ক আছে, যার কারণে তুমি দেখায় দিতে হবে যে এখানে আরো দুইটা অঙ্ক আছে, এই কথার মানে হচ্ছে এখানে আরো অঙ্ক আছে এরকম। এই কারণে আমরা দাগ দিয়ে দেখায় দিব যে এই জিনিসটা। তো এখন আসো আমরা নরমাল নিয়মে যদি যোগ করি, খেয়াল করো তো প্রথমে এই পাশে আমরা যদি যোগ করি, খেয়াল করো তো 4 আর 7 যোগ করো কত হবে, 4 আর 7 যোগ করলে হবে 11, তাহলে আমাদের 11 থাকলো হচ্ছে 1, তাহলে তোমার হাতে আরো আছে কত, তোমার হাতে আছে হচ্ছে 1। তাহলে তুমি খেয়াল করো 8 আর 1 কত হবে বলো তো 9, আর 9 আর 1 কত হবে বলো তো 10, তাহলে 10 এর তোমার এখানে বসবে হচ্ছে 0। তারপরে খেয়াল করো এখানে একটা দাগ আছে, তাহলে আমরা এই দাগটা এভাবে দিয়ে দিলাম। এখনো তোমার হাতে কত আছে বলো তো 1, তাহলে এই একটা এখানে রাখলাম। তাহলে তুমি এবার এই সাইডে আবার যোগ করো, তাহলে হচ্ছে ভাইয়া সিকোয়েন্স গুলো সমান সমানে লিখো, তাহলে তোমার যোগ করতে সুবিধা হবে। এটা হচ্ছে 1 7 1 7 1 7 15, তাহলে তোমার যোগে সুবিধা হবে। তাহলে এখন খেয়াল করো তো আমাদের 7 আর 7 যোগ করো কত হয় বলো তো 14, তোমার হাতে আছে 1, তাহলে কত হবে 15, তাহলে 15 এখানে বসলো হচ্ছে 5, তাহলে এখনো হাতে 1 আছে। তারপরে খেয়াল করো 4 আর 1 কত হবে 5, 5 আর 1 তোমার কত হবে 6। আচ্ছা এরপরে খেয়াল করো তাহলে আমাদের প্রথম দুইটা গেলে, এরপরে 8 আর 8 এর সাথে কত হবে বলতো 8 আর 7 হবে 15, তাহলে 15 এখানে বসবে হচ্ছে 5, হাতে এখনো আমাদের 1 রাখলাম। রাখার পরে খেয়াল করো 8 আর তোমার হচ্ছে 7 আর 1 যোগ করো কত হবে 8, আর 8 আর 1 কত হবে তোমার 9, তাহলে আমাদের এখানে হচ্ছে 9। এরপরে এই দুইটা যোগ করো কত হবে 7 আর তোমার হচ্ছে 4, তাহলে এটা যোগ করলে কত হবে 11, তাহলে 11 এখানে বসলো 1, হাতে আছে 1। তারপর হচ্ছে 8 আর 1 হচ্ছে 9, 9 আর 1 হচ্ছে 10, তাহলে এখানে বসলো একটা 0। তারপর এখানে খেয়াল করো হাতে আরো 1 রইলো, তাহলে 7 7 14, 14 আর 6 কত হবে 20, 20 আর 1 কত হবে 21, 21 তাহলে এখানে বসলো হচ্ছে 1, আর হাতে কত আছে 2, এই ক্ষেত্রে হাতে আছে তোমার 2। তাহলে খেয়াল করো 4 4 8, 8 আর 2 কত হবে 10, 10 আর 1 যোগ করলে কত হবে বলো তো আমাদের 11, তাহলে 11 এখানে বসলো হচ্ছে 1, হাতে এখনো আছে কত তোমার 1, তাহলে এই 1 এখানে দিয়ে দিলে 9 আর 1 10, 10 আর 3 হচ্ছে তোমার 13, 13 আর সাথে 20, 20 এর তোমার 0 বসলো, হাতে এখন আছে হচ্ছে কত 2, আর এই বরাবর দশমিক আছে, তাহলে এই বরাবর আমরা দশমিকটা দিয়ে দিলাম। এরপর এখানে যোগ করো 8 4 12, 12 আর 2 কত 14, 14 আর 2 কত হচ্ছে আমাদের 16। এখন তুমি খেয়াল করো পৌনপণিকটা দাও, পৌনপণিক কিভাবে দিবা খেয়াল করো, দশমিকের পর অনাবৃত কয়টা আছে 1 2 3, তাহলে দেখো দশমিকের পর অনাবৃত 1 2 3, এরপর আবৃত কয়টা 6টা 1 2 3 4 5 6, তাহলে এখানে একটা পৌনপণিক দাও, ভাইয়ার জায়গা নাই তোমরা একটু খেয়াল করো, এখানে একটা পৌনপণিক, এখানে একটা পৌনপণিক। তাহলে আমরা যদি লিখি যে সুতরাং নির্ণেয় যোগফল সমান সমান, খেয়াল করো আমাদের 16.011 পৌনপণিক 1 9 5 6 5 পৌনপণিক। তো ভাই একটু রেজাল্টটা একটু তোমাদের বই মিলায় নি। তো খেয়াল করো আমাদের যোগফলটা হচ্ছে এটা। তো এই নিয়মে তোমাদের বইয়ের যে ম্যাথগুলো আছে, আমাদের বিয়োগও সেম একই নিয়মে, তো তোমরা বিয়োগটা পারবা। তোমাদের বইয়ে এই নিয়মের অঙ্কগুলো ভাইয়া তোমাদেরকে একটু বলে দিয়ে এগুলা তোমরা এসডব্লিউ করবা। তোমাদের বইয়ের হচ্ছে অনুশীলনী 15 এবং 16, অনুশীলনী 15 16 এই জিনিসগুলা তোমরা হচ্ছে যোগ বিয়োগ করবা। তো খেয়াল করো আমাদের এই অধ্যায়ের লাস্ট টপিক হচ্ছে আমরা আবৃত দশমিকের যোগ এবং বিয়োগ দেখলাম। তো ভাইয়া যোগটা দেখাইছি, যোগ যেভাবে করছি হুবহু সেম একই নিয়মে তোমরা বিয়োগটা করবা। তো তোমাদের বইয়ে দুইটা নিয়ম দেওয়া আছে যোগ বিয়োগের, ভাইয়া হচ্ছে সেকেন্ড নিয়মটা ফলো করছি, কারণ প্রথম নিয়ম থেকে সেকেন্ড নিয়মটা হচ্ছে সহজ। তো তোমরাও সেকেন্ড নিয়মে অঙ্কগুলা করবা।
তো আমাদের আসা হচ্ছে গুণ এবং ভাগ আরো সহজ। খেয়াল করো, গুণ এবং ভাগেরও ভাইয়া তোমাদের সুবিধার জন্য দুইটা স্টেপ লিখে দিছি। আমাদের আবৃত দশমিকের গুণ বা ভাগ, তো খেয়াল করো স্টেপ 1 সাধারণ ভগ্নাংশে আমরা রূপান্তর করব। আজকে খেয়াল করো ক্লাসের শুরুতে আমরা সাধারণ ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ রূপান্তর শিখাইছি, অর্থাৎ ওইটাতে আমরা রূপান্তর করব। আর স্টেপ 2 এখানেও সেম আগের মতো, যে আমরা যোগ দেখছি কি সাধারণ নিয়মে যোগ বিয়োগ করি, আর এখানেও সাধারণ নিয়মে আমরা গুণ বা ভাগ করব। তা আসো ভাই এখান থেকে একটা ম্যাথ দেখাই। মনে করো হচ্ছে উদাহরণ 14 দিয়ে আমরা যদি শুরু করি, যে উদাহরণ 14 তো তুমি খেয়াল করো আমাদের 4.3 আছে, তাহলে হচ্ছে আমাদের 4.3 পৌনঃপুনিক। তোমাকে কি বলছে, এতকে এত দ্বারা গুণ করো। তাহলে আমরা এটাকে প্রথমে কি বানাইতে হবে বলতো, সাধারণ ভগ্নাংশ বানাইতে হবে। তো সাধারণ ভগ্নাংশ আমরা এর আগে বানানো শিখছি। খেয়াল করো কিভাবে আমরা শিখছি, যে তোমার প্রথম হচ্ছে দশমিক এবং আবৃত ব্যতীত যে পূর্ণ সংখ্যাটা পাই, তাহলে এখানে কত পূর্ণ সংখ্যা 43 মাইনাস দশমিক এবং আবৃতটা বাদ দিয়ে যে পূর্ণ সংখ্যাটা পাই, তাহলে সেটা কত বলতো, তোমার হচ্ছে 4 ডিভাইডেড বাই তোমার হচ্ছে আবৃত অংশের জন্য একটা 9 এবং অনাবৃত যতগুলো অঙ্ক থাকে। খেয়াল করতে আমাদের এখানে অনাবৃত কোনো অঙ্ক আছে কিনা, আমাদের অনাবৃত অঙ্ক নাই, তাহলে এখানে শুধু হচ্ছে 9। তাহলে তুমি এখানে যদি মাইনাস করো, তাহলে হচ্ছে 43 থেকে যদি তোমার 4 যায়, তাহলে তোমার থাকবে হচ্ছে 39। তাহলে খেয়াল করো 39 ডিভাইডেড বাই হচ্ছে 9। আমরা খেয়াল করো এটাকে ভাগ যায় কিনা, একটু ক্যালকুলেটরে আমরা চেক করে দেখি। ভাগ 9, তো তোমার এটাকে কাটাকাটি করলে আসে হচ্ছে 13 ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে এবার আমরা এটাকে এবার রূপান্তর করি, তাহলে হচ্ছে আবার খেয়াল করে আবার আরেকটা আমাদের দেওয়া আছে কত 5.7, তাহলে হচ্ছে 5.7 পৌনঃপুনিক। তাহলে এটাকে আমরা রূপান্তর করলে আসবে হচ্ছে 57 বিয়োগ হচ্ছে 5 ডিভাইডেড বাই হচ্ছে 9। তাহলে এখানেও তুমি খেয়াল করো বিয়োগ করলে আসবে 52, তাহলে হচ্ছে 52 ভাগ হচ্ছে 9। তো এটাও কাটাকাটি যায় কিনা আমরা একটু দেখি, এটাকে কাটাকাটি করলে কাটাকাটি যায় না, 52 বাই 9 আছে। তো ভাই একটু তোমাদের বই একটু চেক করে নি। তো খেয়াল করো আমরা তাহলে সাধারণে প্রকাশ করা হয়ে গেল, এবং স্টেপ 2 তে দেখো কি দেখা আছে, তোমার সাধারণ নিয়মে গুণ বা ভাগ করতে হবে। তো আসো আমরা এটাকে যদি গুণ করি, দেখো আমাদের কত আসে। তাহলে খেয়াল করো যে এখন 4.3 পৌনঃপুনিক গুণ আরেকটা কত 5.7 পৌনঃপুনিক সমান সমান, এটাকে আমরা রূপান্তর করলে কত আসে 13/3। তাহলে গুণ এটাকে কত আসছে আমাদের 52/9, তাহলে 52 ডিভাইডেড বাই হচ্ছে 9। তাহলে তুমি খেয়াল করো উপরে 13 আর 25 ক্যালকুলেটরে গুণ করো, দেখো 13 আর 52, তাহলে 13 গুণ 52 এটা করলে আসে হচ্ছে 676, আর 9 আর 3 গুণ করলে আসে কত 27। তাহলে ক্যালকুলেটরে এটাকে ভাগ করো, তাহলে হচ্ছে ভাগ 27। এটা করলে ক্যালকুলেটরে যে ভ্যালুটা আসছে ভাই একটু লিখি, তোমার আসে হচ্ছে 25.03703703704। খেয়াল করো তো এই জিনিসটা আমাদের ক্যালকুলেটরে পুরো স্ক্রিন ভরে ভ্যালুটা আসছে। তোমাকে ভাই আজকে ক্লাসের শুরুতে বলছি যে টোটাল স্ক্রিন বলে ভ্যালু আসে, এই কথার মানে কি বলতো, এরপরে আরো অনেকগুলা ভ্যালু আছে। তাহলে ভ্যালুগুলা কেমন আছে তুমি খেয়াল করো তো, 037, তাহলে খেয়াল করো তো এইখানেও 037ই ছিল, খেয়াল করো 037ই ছিল। তো ক্যালকুলেটর যেহেতু তোমাকে আর শো করতে পারতেছে না, তাহলে এটা 7 আছে, যার কারণে ক্যালকুলেটর তোমাকে এখানে 4 শো করে দিছে। তাহলে তোমাকে বুঝতে হবে যে এখানে কিন্তু এইভাবে দেখো 037 তার মানে তোমার 037 এটা বারবার কি করতেছে, রিপিট করতেছে। তাহলে এটা সমান সমান আসবে হচ্ছে আমাদের 25.037। তাহলে এটার উপর একটা পৌনঃপুনিক, 0 এর উপর একটা পৌনঃপুনিক, তাহলে আমাদের এটা হচ্ছে গুণ। এবং গুণগুলো একেবারেই সহজ। তো এই নিয়মে তোমাদের বইয়ে গুণ হচ্ছে এইগুলা, তোমরা এগুলা এসডব্লিউ করবা। উদাহরণ 15, 16 আর অনুশীলনী 17, এগুলা সবগুলো হচ্ছে গুণ। তো আসো আমরা আজকে ভাইয়া ভাগ করা একটা অঙ্ক শেষ করি, ভাগের এই অঙ্কটাতে আসি এবার আমরা। তো গুণ পারলে তুমি ভাগও পারবা, সেম একই নিয়মেরই অঙ্ক। তাহলে আচ্ছা আমরা উদাহরণ 17 খেয়াল করো আমাদেরকে দেওয়া আছে কত 7.32 পৌনঃপুনিক। তা আমাদের নিয়মটা কি, স্টেপ 1 হচ্ছে এদেরকে সাধারণে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এটাকে যদি সাধারণে প্রকাশ করো, তাহলে দেখো কত আসবে 732 মাইনাস তোমার হচ্ছে 7 ডিভাইডেড বাই হচ্ছে 99।
তাহলে আমরা এটাকে যদি এখন বিয়োগ করো তাহলে খেয়াল করো 732 বিয়োগ হচ্ছে 7, এটা করলে আসে হচ্ছে 725 ডিভাইডেড বাই হচ্ছে 99। এখন আসো আমরা এটাকে ভাগ যায় কিনা একটু চেক করে নিই। ভাগ 99 এটাকে তোমার হচ্ছে ভাগ করা যায় না, তো যা আছে আমাদের তাই থাকলো। তারপর হচ্ছে আমরা যদি আবার আরেকটা কত দেওয়া আছে খেয়াল করো 0.27, তাহলে হচ্ছে 0.27 তার পৌনপণিক। তাহলে আমরা যদি এইটাকে রূপান্তর করি, তো রূপান্তর করলে যেহেতু পারি ভাই ডিরেক্ট লিখতেছি, তোমরা এটা হবে 27 বিয়োগ তোমার হচ্ছে 2 ডিভাইডেড বাই 9 আর হচ্ছে তোমার 0। তাহলে আমরা যদি এটাকে বের করি দেখো আসে হচ্ছে 27 বিয়োগ 2 তাহলে হচ্ছে তোমার 25 ডিভাইডেড বাই হচ্ছে 90। তো এটাকে যদি আমরা একটু কাটাকাটি করো 25 ভাগ হচ্ছে 90, তাহলে এটাকে কাটাকাটি করলে আসে হচ্ছে তোমার 5/18। তাহলে আমরা সাধারণে প্রকাশ করলাম। স্টেপ 2 কি ছিল বলতো আমাদের? নরমাল নিয়মে আমরা ভাগ করব। তাহলে দেখো ভাগটা কি বলছে, এতকে এত দ্বারা ভাগ করো, অর্থাৎ এইটাকে তুমি এটা দ্বারা ভাগ করতে বলছে। তাহলে আমরা এখন তাহলে কতকে ভাগ করতে বলছে এইটাকে, তাহলে আমরা 7.3 পৌনপণিক 2 পৌনপণিক ভাগ কত দ্বারা ভাগ করতে বলছে তোমাকে 0.27 দ্বারা, তাহলে হচ্ছে 0.27 পৌনপণিক সমান সমান। তাহলে খেয়াল করো তো এইটাকে আমরা রূপান্তর করলে কত পাইছি 725/99, তাহলে এটা মানে হচ্ছে 725 ডিভাইডেড বাই হচ্ছে 99 ভাগ তোমার কত আছে 0.27, এটাকে রূপান্তর করলে আসে হচ্ছে 5/18। তো খেয়াল করো আমরা বলো তো আমরা ছোটবেলা থেকে জানি এখানে যদি ভাগ চিহ্নটাকে আমরা গুণ করে দিই তাহলে এই দুইটা চিহ্ন কি হবে পরস্পর উল্টায় যাবে। তাহলে আমরা এটাকে যদি গুণ করে দিই তাহলে 725 ডিভাইডেড বাই 99 ইনটু, অর্থাৎ ভাগকে আমরা গুণ করে দিলে এই দুইটা সংখ্যা উল্টায় যাবে। তাহলে উপরে আসবে হচ্ছে 18, নিচে আসবে হচ্ছে 5। তাহলে আগের মতো উপরের দুইটা গুণ করো, দেখো কত আসে আমাদের 725 গুণ হচ্ছে 18, তাহলে এটাকে করলে আসে হচ্ছে 13050 আর 99 গুণ 5 এটা করলে আসে হচ্ছে 495। তো তুমি ক্যালকুলেটরে এটাকে ভাগ করো 13050 ভাগ অ্যানসার, এটাকে করলে যে ভ্যালুটা আসতেছে ভাই এখানে একটু লিখি তোমার 26.36363636 তোমার ক্যালকুলেটর ভরে এই নাম্বারটা দেখাচ্ছে। সো ভাই আরেকবার বলতেছি যে ক্যালকুলেটরে ফুল স্ক্রিন দেখানো এই কথার মানে কি তোমার আরো অনেকগুলা ভ্যালু আছে। তাহলে তুমি একটু মানটার দিকে একটু খেয়াল করো তো, তোমার 36363636 এই সংখ্যাটা বারবার রিপিট করতেছে। তাহলে আমরা এটাকে কত লিখতে পারবো বলো তো 26.36 তার পৌনপণিক। তো তোমাদের এই নিয়মে ভাগের যে অঙ্কগুলো আছে এই নিয়মে তোমরা হচ্ছে ভাগ আছে হচ্ছে তোমাদের উদাহরণ 18 এবং অনুশীলনীর 18 এই অঙ্কগুলো হচ্ছে ভাগ। এরপরে খেয়াল করো আমাদের লাস্টের যে তিনটা ভাই অঙ্কের নাম্বার লিখছি 19 20 তারপর হচ্ছে 22 23 এগুলো আমরা আগে করাইছি, তারপরেও তোমরা একটু দেখে নিবা। তো আজকের ক্লাসটা আমাদের এবং এই অধ্যায়টাও এখানে শেষ হলো। তো তোমরা যেহেতু একটু সময় আছে অর্থাৎ বৃহস্পতিবারের ক্লাস ওই জন্য ভাই এতগুলা ম্যাথ করেছি, তোমরা একটু আস্তে আস্তে সবগুলা ম্যাথ করে নিও।